আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনি কিভাবে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করবেন। ইতিমধ্যে কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদনের লাস্ট ডেট বৃদ্ধি করা হয়েছে 31শে অক্টোবর পর্যন্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কিন্তু আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন 31শে অক্টোবর পর্যন্ত। এখন প্রশ্ন হলো, আপনি এই যে আবেদন ফর্মটি রয়েছে, এই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন, কোন ঘরে কী লিখতে হবে, এর পাশাপাশি কী কী ডকুমেন্টস লাগবে, এবং খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আসতে চলেছে। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করবেন, কী কী নথি লাগবে, কবে নাগাদ টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিন, অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল রাখবেন পরবর্তী অ্যাপগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথমত আমরা দেখে নিচ্ছি আপনি যে ফর্মটি ফিল আপ করবেন। এই যে আপনি দেখতেই পাচ্ছেন বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন ফর্মটি, এটি আপনার কিন্তু অফলাইনে ফিল আপ করতে হবে। অনলাইন কিন্তু ফিল আপ নেই বর্তমান প্রক্রিয়া, তাই অফলাইনে ফিল আপ করতে হবে। এই যে ফর্মটি আপনি নিকটবর্তী কৃষি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এর পাশাপাশি আপনি কিন্তু গুগল থেকে ওই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনি গুগলে চলে যাবেন, গুগল গিয়ে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে, তাহলে আপনার সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে MD360news.com। সেখানে আপনি ক্লিক করবেন। হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন সেই আবেদন ফর্মটি, আপনি সেখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারেন। এর পাশাপাশি যদি সেখানে না পেয়ে থাকেন তো সার্চ দেখতে পাবেন, সার্চে আপনি ক্লিক করবেন বাংলা শস্য বীমা। এরপর আপনার সামনে কিন্তু সেই লিঙ্কটি চলে আসবে, সেখান থেকে আপনি কিন্তু আবেদন ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু নিকটবর্তী কৃষি অফিস থেকে ফর্মটি সংগ্রহ করতে পারবেন। এখন দেখে নিচ্ছি আপনি কী ফর্মটিকে ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করা কিন্তু খুবই সহজ। তো আপনি বাংলা দিয়ে ওখানে ফিল আপ করতে পারেন অথবা ইংরেজি দিয়েও কিন্তু ফিল আপ করতে পারেন। প্রথমত দেখতেই পাচ্ছেন যে কৃষকের নাম, তো এখানে আপনার কিন্তু নাম উল্লেখ করতে হবে। তো আমি এখানে সম্পূর্ণ ডেমো হিসেবে ফর্মটি ফিল আপ করবো, কেননা সঠিক ইনফরমেশন দিলে কিন্তু ইউটিউবের তরফ থেকে গাইডলাইন্স দেওয়া হয়ে থাকে, ভায়োলেশন অনেক ইউটিউবের রুলস থাকে। এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, অর্থাৎ কৃষকের নাম। তো আমি যেহেতু ইংরেজিতে ফিল আপ করছি, তো আপনি চাইলে কিন্তু বাংলাতে ফিল আপ করতে পারেন। তো আপনি আপনার নাম এখানে উল্লেখ করে দেবেন, যেটি আপনার নাম রয়েছে। তারপর দেখতেই পাচ্ছেন যে পিতা অথবা মাতা অথবা স্বামী অথবা অভিভাবকের নাম। তো আপনার ডকুমেন্টসে কার নাম রয়েছে, এই ব্যক্তির কৃষকের পিতার নাম কী রয়েছে অথবা মাতার নাম কী রয়েছে অথবা স্বামীর নাম কী রয়েছে, সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। যেটি হয়ে থাকে সেই বক্সে আপনি টিক মার্ক দেবেন। এরপর এখানে আপনি সেই ব্যক্তির নাম এখানে উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে। তারপর রয়েছে কিন্তু বয়স। তো এখানে কি করবেন, এই যে কৃষক রয়েছে, কৃষকের বয়স কত রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। যত বয়স হয়ে থাকে তা আপনি লিখে দেবেন। ডকুমেন্টস যা রয়েছে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসে কী রয়েছে বয়স তা উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু লিঙ্গ। তো সেই এক কথায় কৃষকের লিঙ্গ কী রয়েছে, পুংলিঙ্গ অর্থাৎ পুরুষ নাকি স্ত্রী নাকি অন্যান্য আদার্স জেন্ডার, যেটি হতে সেই বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ভোটার কার্ড নাম্বার অর্থাৎ ইপিক নাম্বার। তো এখানে আপনার কিন্তু ভোটার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। তো কৃষকের ভোটার কার্ড নাম্বার কত রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে এখানে সেই ভোটার কার্ড নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু জাতি, আপনি দেখতেই পাচ্ছেন কৃষকের জাতি কী রয়েছে, জেনারেল অর্থাৎ যারা সাধারণ, এবং নাকি SC তপশিলি জাতি নাকি ST তপশিলি উপজাতি নাকি OBC, যেটি হয়ে থাকে সেই বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু মোবাইল নাম্বার। তো কৃষকের মোবাইল নাম্বার কী রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন, কৃষকের মোবাইল নাম্বারটি। তারপর রয়েছে কিন্তু আধার কার্ড নাম্বার। অবশ্যই আপনার ভোটার কার্ড আধার কার্ড নাম্বার দেখতে হবে, আবশ্যিক থাকতে যাবে। তো আধার কার্ড নাম্বার কী রয়েছে, 12 ডিজিট আধার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন, কৃষকের আধার কার্ড নাম্বার। এরপর রয়েছে কিন্তু বসবাসের ঠিকানা। তো কৃষকের ঠিকানা কী রয়েছে, মৌজা অথবা গ্রামের নাম কী রয়েছে তা লিখে দেবেন। এখানে কৃষকের গ্রামের নাম কী রয়েছে। তারপর রয়েছে কিন্তু গ্রাম পঞ্চায়েত, কৃষকের পোস্ট অফিস কী রয়েছে, গ্রাম পঞ্চায়েত, সেটি আপনি এখানে লিখে দেবেন যা হয়ে থাকে। তারপর রয়েছে কিন্তু ব্লক। তো এখানে কৃষকের ব্লক কী রয়েছে, তো সেই ব্লকের নাম আপনি এখানে উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে। তারপরেও কিন্তু জেলা। তো কৃষকের জেলা কী রয়েছে, সেই জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট যা হয়ে থাকে তা আপনি এখানে উল্লেখ করে দিলেন। তারপরে KCC, যদি কৃষকের KCC অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে হ্যাঁতে টিকমার্ক দেবেন, আর না হলে আপনি কী করবেন, এই যে না দেখতেই পাচ্ছেন নাতে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু কৃষক বন্ধু আইডি। তো কৃষকের কৃষক বন্ধু আইডি রয়েছে কিনা, যদি সেই কৃষক ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে সেহেতু অবশ্যই তার কিন্তু কৃষক বন্ধু আইডি রয়েছে, এবং তা আপনি গুগল থেকে সার্চ করতে পারবেন এবং খুব সহজে কিন্তু বের করতে পারবেন কৃষক বন্ধুর ওয়েবসাইটে যাওয়ার পর। তারপর নিচে দেখতেই পাচ্ছেন বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এবং যদি আপনাদের অতিরিক্ত জমির তথ্য উল্লেখ করতে চান, অ্যাড করতে চান, অতিরিক্ত জমি আপনি বীমার আওতায় আনতে চান, যদি আপনি এই সমস্ত ঘরের মধ্যে না হয়ে থাকেন তাহলে আপনি কী করবেন, আরও একটি ফর্ম সংগ্রহ করবেন। এখানে কিন্তু বলা হয়েছে অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার
করতে হবে। তো এখানে কিন্তু ফসলের নাম রয়েছে ধান। তো যেহেতু আমরা ধানের উপর বিমা করব, এই ধানটি আমরা কোন জায়গায় রোপণ করেছি, অর্থাৎ লোকেশন কী রয়েছে, যে জায়গায় আমাদের জমিটি সেখানকার ব্লক কী রয়েছে সেই ব্লকের নাম উল্লেখ করে দেবেন। এরপর যে জায়গায় আমাদের জমিটি, সেই জমিটি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দিলেন। তারপর আপনাদের জমির খতিয়ান দেখে দেখে জিএল নং, মৌজা নং কী রয়েছে তা বসিয়ে দেবেন। খতিয়ান নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ডাক নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু বিমার জন্য প্রস্তাবিত এলাকা, তো এটা আপনাদের এখানে কিন্তু একরে উল্লেখ করতে হবে। তো আপনি কত একর জমির উপর বিমা করতে চান, তো কত একর জমিতে আপনি বিমা করতে চান। তো যদি আপনাদের খতিয়ানে এখানে এক কথায় শতকে থাকে অথবা যদি বিঘাতে থাকে, তো আপনি সেটি গুগলে সার্চ করবেন শতক টু একর অথবা বিঘা টু একর। এরপর আপনি আপনার শতক বা বিঘা উল্লেখ করে দেবেন, একরে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তারপর আপনি তাই এখানে উল্লেখ করে দিলেন। এবং সেই জমিটি আপনার নিজস্ব জমি নাকি ভাগ চাষি নাকি ভাড়ানো চাষি, যা হয়ে থাকে সেটি আপনি এখানে লিখে দেবেন। যাদের নিজস্ব জমি রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। যারা ভাগ চাষি তারাও কিন্তু আবেদন করতে পারবে। যারা জমি ভাড়া নিয়েছে অর্থাৎ বন্ধক নিয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে কিন্তু ফসল রোপণের সম্ভাব্য তারিখ। তো আপনি যে ধানটি রোপণ করেছেন, কবে রোপণ করেছেন, আপনার সঠিক যে ডেট উল্লেখ করতে হবে তা কিন্তু না। তো আপনি একটি সম্ভাব্য তারিখ এখানে বসিয়ে দেবেন, কোন ডেটে আপনাদের একটা ফসলটি রোপণ করা হয়েছে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন কৃষকের ব্যাংকের বিবরণ। অবশ্যই কিন্তু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। প্রথমত রয়েছে কৃষকের নাম। আপনার যে ব্যাংকের পাসবই সেটা যে ব্যাংকের হোক না কেন, তো সেই ব্যাংকের পাসবই আপনার নামের বানান কী রয়েছে, তো আপনার নামের বানান কী রয়েছে ব্যাংকের পাসবই, তা আপনি এখানে লিখে দিলেন যা রয়েছে। তারপর ব্যাংকের নাম আপনার কী রয়েছে, তা আপনি এখানে লিখে দিলেন যা হয়ে থাকে আপনার ব্যাংকের নাম। তারপর আপনি ব্রাঞ্চের নাম কী রয়েছে, শাখা, তা আপনি এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে কিন্তু অ্যাকাউন্ট নম্বর, তো আপনি আপনার অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে দেবেন আপনাদের যে ব্যাংকের পাসবই রয়েছে তা দেখে দেখে। তারপর যে আইএফসি কোড, তো আপনি ব্যাংকের পাসবই কিন্তু আইএফসি কোড রয়েছে যা রয়েছে তা আপনি উল্লেখ করে দিলেন। এরপর অ্যাকাউন্টের ধরন কী রয়েছে, আপনাদের সেভিং নাকি কারেন্ট, যা রয়েছে তা আপনি এখানে লিখে দিলেন। তারপর দেখতেই পাচ্ছেন যে বাধ্যতামূলক, তো আপনাদের কিন্তু কৃষকের দাখিলযোগ্য নথি, এই যে আবেদন ফর্মটি রয়েছে আবেদন ফর্মের সঙ্গে আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্ট যে রয়েছে তা কিন্তু জমা করতেই হবে, বাধ্যতামূলক। প্রথমত রয়েছে কিন্তু কেওয়াইসি নথি হিসেবে আপনাদের ভোটার আইডি কার্ড অথবা এবং আধার কার্ড, অথবা কিন্তু নেই ভোটার আইডি কার্ডও লাগবে, আধার কার্ডও কিন্তু দরকার পড়বে। এরপর আপনাদের কিন্তু পাসবই যে রয়েছে ব্যাংকের পাসবই সেটা কিন্তু লাগবে, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এরপর আপনাদের নাম ইত্যাদি রয়েছে। সেই অ্যাকাউন্ট বইয়ের কিন্তু প্রথম পেজ যেখানে রয়েছে সেই পেজটি জেরক্স কিন্তু জমা করতে হবে। এর পাশাপাশি জমির খতিয়ান অথবা পর্চা, যদি খতিয়ান না হয়ে থাকে সেটা আপনার পর্চা লাগবে। এর পাশে পাট্টা বা দলিল যা রয়েছে তার কিন্তু নকল লাগবে, অর্থাৎ জেরক্স কিন্তু জমা দিতে হবে। এবং যারা ভাগ চাষি রয়েছে অথবা নিজের জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র কিন্তু নিতে হবে গ্রাম পঞ্চায়েত থেকে। তার পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে স্বকৃষি অধিকর্তা অর্থাৎ সংশ্লিষ্ট ব্লক, অর্থাৎ আপনাদের কিন্তু নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে এবং সেখান থেকে আপনি কিন্তু এই যে ফর্মটি শংসাপত্র তা পেয়ে যাবেন, তা আপনাদের এই ফর্মের সঙ্গে কিন্তু জমা করতে হবে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কৃষকের সই অথবা টিপসই, এখানে আপনি আপনার নাম কী রয়েছে তা উল্লেখ করে দিলেন। তারপর এখানে সাক্ষীর সই দিয়ে দেবে, একজন সাক্ষীর সিগনেচার থাকবে। এর পাশাপাশি বলা হচ্ছে উপরে সমস্ত তথ্য এই যে ফর্মটি আপনি ফিল আপ করলেন, আপনার জ্ঞান এবং বিশ্বাসের মতে সব কিছু সঠিক রয়েছে, কোনো কিছু যদি ভুলে থাকে তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হবে। সমস্ত কিছু একসঙ্গে করার পর আপনি নিকটবর্তী কৃষি অফিসে রয়েছে, কৃষি অফিসে আপনি জমা করে দেবেন। এবং আপনাদের কিন্তু এই যে নিচে দেখতেই পাচ্ছেন এক কথায় এই যে প্রাপ্তি স্বীকার, এটি আপনাদের দিয়ে দেবে। এরপর এটি আপনি আপনার কাছে রেখে দেবেন। পরবর্তীতে কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কিন্তু বর্ষা কমে গেলেই, অর্থাৎ যেহেতু বর্তমানে বন্যা পরিস্থিতি, এটি যখনই সেরে উঠবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু বাংলা সসময় প্রকল্পের টাকা আসা শুরু করে দেবে। তো আশা করি বুঝতেই পেরেছেন। এই ছিল আজকের আপডেট। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী আপডেট মিস না করার জন্য অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। যদি আপনার নোটিফিকেশন অল করা না থাকে তাহলে কিন্তু আপনারা পরবর্তী আপডেটগুলো পাবেন না, খুব ধীর গতিতে আপনাদের সামনে চলে আসবে। তাই একবার আপনি চেক করে দেখে নিন যে নোটিফিকেশন আপনাদের অল রয়েছে কিনা। এবং ভিডিওটা অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।